আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 সালের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে আমি একটা হিসাব বিজ্ঞানের ভিডিও আপলোড করেছি। আজকে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর চূড়ান্তভাবে সাজেশন দেব, প্লাস টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষার জন্য সবকিছু মিলিয়ে আজকের এই ক্লাস জুড়ে কথা বলবো এবং কোন অধ্যায়গুলো তোমরা এসএসসির জন্য গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়গুলো তোমরা বেশি ফোকাস করবা এবং অধ্যায়ভিত্তিক টপিকগুলো সহ আমি আজকে একদম ধরে ধরে তোমাকে দেখাবো। এই অধ্যায় থেকে এই টপিকগুলো পড়লে সম্পূর্ণ অধ্যায়টা কাভার হয়ে যাবে। সব কিছু মিলিয়ে আজকে ক্লাসটা ভালো একটা ফিডব্যাক তুমি পাবা যদি এটা ফলো করে চলতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ক্লাসটা শুরু করি। প্রথম আমি এখানে তোমরা যেহেতু 2027 সালের পরীক্ষার্থী, তোমাদের ফুল সিলেবাসের পরীক্ষা হবে। ফুল সিলেবাস মানে তোমাদের 13টা অধ্যায় রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ে, 13টা অধ্যায় তোমাদের পরীক্ষা হবে। এই 13টা অধ্যায় জুড়ে তোমাকে এই 13টা অধ্যায় থেকে কি কি পড়লে, আসলে অনেকে বলতে পারো ভাই আমি এতদিন অনেক কিছু বাদ দিয়েছি, অনেক কিছু পড়ি নাই। এই পর্যায়ে এসে টেস্ট পরীক্ষার আগে বা এসএসসি পরীক্ষার আগে এসে 3 ক্যাটাগরি স্টুডেন্ট শিক্ষার্থী টিচাররা খুঁজে বের করে। প্রথম শ্রেণী হচ্ছে তারা একদম প্রো, সব কিছু পারে, জাস্ট একটু প্র্যাকটিসের মধ্যে রাখে সব কিছু। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমি কিছু কিছু পারি, কিছু কিছু পারি না, বাট করি, ভুলে যাই, এই টাইপের কিছু স্টুডেন্ট। থার্ড নাম্বার যে আছে, ওই থার্ড নাম্বার হচ্ছে সে কিছুই পারে না, সারা বছর ধরে সে কিছু পড়ে নাই, কিছুই পারে না, এখন তার কোনো রকম পাশ করার চিন্তা ভাবনা তার মাথার ভিতর। ঠিক আছে, এই ধরনের চিন্তা ভাবনার মানসিকতা চেঞ্জ করার জন্য আজকের এই ক্লাস। আমার আজকের এই ভিডিওটা দেখে তুমি মোটামুটি ভালো একটা মার্কস আয়ত্ত করার প্রত্যাশা করতে পারো। ক্লাস প্রথমে দেখতে পাচ্ছ অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন, অর্থায়নের উৎস, শেয়ার ও বন্ড ডিবেঞ্চার, অর্থের সময় মূল্য, ঝুঁকি ও অনিশ্চয়তা, মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, মূলধন ব্যয়, মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং ধরন, ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, বাণিজ্যিক ব্যাংক, ব্যাংকের আমানত, ব্যাংক ও গ্রাহক, কেন্দ্রীয় ব্যাংক। এখানে টোটাল 13টা অধ্যায় রয়েছে। এই 13টা অধ্যায় থেকে আমি কর্নার একটু চ্যাপ্টার লিস্ট করে দিয়েছি, দেখো সিকিউর জন্য, এমসিকিউর জন্য। এখানে দুইটা চ্যাপ্টার লিখেছি, কারণ হচ্ছে এই দুইটা চ্যাপ্টার থেকে এমসিকিউ সর্বোচ্চ বেশি পরিমাণে হয়। 8 অধ্যায় কোনটা, সেটা হচ্ছে মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং। এই 8 অধ্যায় থেকে সবচেয়ে বেশি পরিমাণে এমসিকিউ হয় এবং ব্যাংক ও গ্রাহক এই 12তম অধ্যায়, এই এই দুইটা অধ্যায় থেকে সবচেয়ে বেশি পরিমাণে এমসিকিউ হয়ে থাকে। সেজন্য এই দুইটা অধ্যায় এমসিকিউর জন্য সর্বোচ্চ পরিমাণে গুরুত্ব যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবে দেওয়ার চেষ্টা করবা। এই দুইটা অধ্যায় এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে আসো সিকিউর জন্য। এটা টেস্ট পরীক্ষা প্লাস এসএসসি পরীক্ষা দুটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। এই জিনিসটা এক ঢিলে দুই পাখি কাভার করতে পারবা, তুমি যেভাবে খুশি সেভাবে নিতে পারো। 1 নাম্বার অধ্যায় রয়েছে অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন, 3 নাম্বার অধ্যায় রয়েছে তোমার শেয়ার বন্ড ডিবেঞ্চার। এই অধ্যায়টার যারা প্রশ্ন তৈরি করা অসম্ভব, প্রায় অসম্ভব, এই অধ্যায়টা অবশ্যই পড়বা। তুমি টেস্ট পরীক্ষার জন্য পড়বা, ফাইনাল পরীক্ষার জন্য পড়বা। শেয়ার বন্ড ডিবেঞ্চার এই অধ্যায়টা অবশ্যই পড়বা। এরপরে হচ্ছে 5 নাম্বার অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি ও অনিশ্চয়তা হচ্ছে 5ম নাম্বার অধ্যায়। এই ঝুঁকি ও অনিশ্চয়তা থেকে কি পড়বা, প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি কি কি পড়তে হবে। অনেকে বলতে পারো ভাইয়া এই অধ্যায়গুলো তো আমি পারি, বাট এই অধ্যায়গুলোতে মেইন পয়েন্টগুলো কি পড়বো, একটু পয়েন্টগুলো একটু সিলেক্ট করে দিয়ে স্টার দিয়ে একটু সিলেক্ট করে দিলে ভালো হতো। ভাইয়া কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে ওই পয়েন্টগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এ পর্যন্ত তুমি একটু ভালো করে আমার সাথে আমি কি বোঝানোর চেষ্টা করছি একটু আমার সাথে কন্টিনিউ করে বিষয়টা। 9 নাম্বার অধ্যায় হচ্ছে তোমার 9 নাম্বার অধ্যায় পড়তে হবে। 9 নাম্বার অধ্যায় কোনটা, ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, এটা হচ্ছে 9 নাম্বার অধ্যায়। এই 9 নাম্বার অধ্যায় থেকে তোমাকে কি পড়তে হবে সেটাও বলবো। 10 নাম্বার অধ্যায় রয়েছে তোমাকে বাণিজ্যিক ব্যাংক। এরপর হচ্ছে 11 হচ্ছে ব্যাংকের আমানত। 11 হচ্ছে কি, ব্যাংকের আমানত। এইগুলো ভালো করে চেষ্টা করবা টেস্ট পরীক্ষার জন্য। এগুলো টেস্ট পরীক্ষার জন্য আপাতত তুমি পড়তে পারো, ফাইনাল পরীক্ষার জন্য এখানে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, এখানে যেহেতু তোমার হিসাব, ব্যাংক ও ব্যাংকিং, এইখানে দুইটা পার্টের পরীক্ষা হয়। তোমার মান বন্টন দিকটা যদি আমি বলি, মান বন্টনের দুইটা দিক হয়, আগের মতনই হবে। 30টা এমসিকিউ 30 মার্কস। তোমার ক পার্টের সৃজনশীল থাকবে, ক পার্ট থেকে তোমাকে দিতে হবে, খ পার্ট থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, ক
ক পার্ট হচ্ছে ক পার্টে তোমার থাকবে এক অধ্যায় থেকে 7 অধ্যায় হচ্ছে ক পার্ট হচ্ছে ক পার্টে, আর 8 থেকে 13 অধ্যায় হচ্ছে তোমার খ পার্টে রয়েছে। এই 8 থেকে 13 অধ্যায় খ পার্টের, এই খ পার্টের আশা করছি এগুলো তেমন একটা বড় কিছু অধ্যায় না। আমি যে টপিকগুলো দেখিয়ে দেবো জাস্ট এগুলোই পড়বা, অধ্যায়গুলো দেখে জাস্ট এগুলোই পড়বা, 100% পরীক্ষাতে কমন থাকবে। টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, এই জিনিসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস মাথায় রাখবা, অনেকের প্রশ্ন হতে পারে ভাই আমি এই অধ্যায়টা প্রত্যেকটা অধ্যায় বলেন বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকের আমানত, ব্যাংক ও গ্রাহক, এই অধ্যায়গুলো কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব। প্রত্যেকটা অধ্যায় যেহেতু তোমার প্রশ্ন রিলেটেড থাকে, প্রশ্ন রিলেটেড তোমার অধ্যায় শেষে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকে এবং অধ্যায় শেষে কিছু সিকিউ থাকে, এমসিকিউ থাকে। অধ্যায় ভিত্তিক যে বইয়ে যেগুলো আছে সেগুলো কোনোদিন স্কিপ করবো না, এটা মাথায় ঢুকিয়ে নাও। অধ্যায় ভিত্তিক যেগুলো থাকবে সেগুলো কোনোদিনও স্কিপ করবো না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বাছাইকৃত করে বোঝানোর জন্য পুরো অধ্যায় জুড়ে বেসিক সহ সিকিউতে অ্যাড করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমার বুট বই যে জিনিসটা দেওয়া আছে অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যাখ্যা সহ প্রশ্ন, এমসিকিউ, সিকিউ যেগুলো দেওয়া আছে একটা দুইটা করে যেগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই অধ্যায় ভিত্তিক করে কমপ্লিট করে 2026 সালের বোর্ড প্রশ্নগুলো ক্লিয়ার করার চেষ্টা করবা। তোমরা যেহেতু 22 সালের পরীক্ষাতে 27 সালের তোমাদের 19, 17, 21, 23, 25 প্লাস 26 সহ পড়বা, এগুলো হচ্ছে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এমসিকিউর দিকটা যদি আমি বলি, এমসিকিউর দিকটা হচ্ছে 13টা অধ্যায় থেকে তোমার এমসিকিউ হবে, একটা অধ্যায় স্কিপ করা যাবে না। বেসিক জিনিস যেগুলো দাগিয়ে দিয়েছি এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা। তো চলো আমরা বেসিক জিনিসটা, আশা করছি এখানে যে জিনিসগুলো তোমাকে দেখালাম 13টা অধ্যায় সম্পর্কে তোমার নামগুলো তো অবশ্যই সকলেই জানো, এবং কি এই 8 এবং 12 অধ্যায় যেটা দিয়েছি এই অধ্যায় দুটো অবশ্যই এমসিকিউর জন্য বেশি গুরুত্ব দিয়ে পড়বা, এখান থেকে সর্বোচ্চ পরিমাণে এমসিকিউ হয়, আমি আবারও বলে দিচ্ছি। আর এইগুলো হচ্ছে তোমার টেস্ট প্লাস এসএসসি পরীক্ষার জন্য পড়তে পারো, কিন্তু এখানে অর্থের সময়মূল্য যে অধ্যায়টা আছে এই অধ্যায়টি স্কিপ করবে না, এটা পাশে রাখার চেষ্টা করবে। এখান থেকে ফিউচারগুলো এবং প্রেজেন্টগুলো যে সূত্রাবলী রয়েছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী আমি ভিডিওতে তোমার ফিনান্সের যে অধ্যায়গুলো রয়েছে, অর্থের সময়মূল্য, ঝুঁকি, অনিশ্চয়তা, মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, এই তিনটার জন্য আমি আলাদা ভিডিও রেকর্ডেড ক্লাস তোমাকে দিব। এই অধ্যায়ের বেসিক সিকিউ, এমসিকিউ সম্পর্কে আলোচনা করব এবং কি পড়লে এই 3টা অধ্যায়ের ক্ষেত্রে সর্বোচ্চ মার্কস তুলতে পারবে সেগুলো আমি আলোচনা করে দিব। ঠিক আছে, তো চলো আমরা অধ্যায় ভিত্তিক কি বেসিক জিনিসগুলো জানতে হবে, কোন পয়েন্টগুলো পড়লে ভালো একটা মার্কস আমি আয়ত্ত করতে পারবো, কমন পাবো, ওই জিনিসগুলো দেখে আসি। টপিক সমূহ অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন। এখানে আমি 4টা পয়েন্ট লিখে রেখেছি, 4টা থেকে 3টা পয়েন্ট লিখলেও হতো, বাট তোমাকে আমি বোঝার সুবিধাতে, দেখানোর সুবিধাতে, তুমি ভালোভাবে বোঝার সুবিধা আমি স্টার পয়েন্টও দিয়ে রেখেছি। এখানে 3টা স্টার, 2টা স্টার দেখে তুমি কমন মনে করিও না। আমি এখানে যে টপিকগুলো রেখেছি সবগুলোই কমন, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো রিপিটেড প্রশ্ন, বোর্ড রিপিটেড প্রশ্ন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থায়ন কি, অর্থায়নের শ্রেণী বিভাগ, ব্যবসা অর্থায়নের নীতি, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। ঠিক আছে, এই 4টা পয়েন্ট যদি তুমি ক্লিয়ার করতে পারো, অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন মানে প্রথম অধ্যায়ের জন্য তুমি প্রো হয়ে যাবে। এভাবে আমি পুরো 13টা অধ্যায়ের জুড়ে কথাগুলো বলেছি, কি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবা, কারণ হচ্ছে এখানে 13টা অধ্যায় সম্পর্কে আমি আলোচনা করেছি টপিক ভিত্তিক। ঠিক আছে, এরপর দ্বিতীয় নাম্বার অধ্যায় হচ্ছে অর্থায়নের উৎস, স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস, স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক অর্থ, এখানে প্রাতিষ্ঠানিক, এটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস, অভ্যন্তরীণ উৎস, বহিস্থ উৎস, মানে অর্থায়নের অভ্যন্তরীণ উৎস, বহিস্থ উৎস, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই 2টা টপিক অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। ঠিক আছে, এই 4টা টপিক এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। এই শেয়ার, বন্ড, ডিবেঞ্চার থেকে শেয়ার যেটা রয়েছে, শেয়ার, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার, এটা আমি 4 স্টার দিয়ে, কারণ হচ্ছে এই অধ্যায়ের জন্য এই শেয়ারগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং রাইট শেয়ার, এই 3টা খুবই গুরুত্বপূর্ণ, এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে তুমি শেয়ারটা অবশ্যই একটু বেশি ভালো করে পড়বা। বন্ড, ডিবেঞ্চার, এই বন্ড থেকে তেমন একটা কোয়েশ্চেন হয় না, জাস্ট বন্ড কাকে বলে, বন্ডের একটা ব্যাখ্যা শিখে রাখবা, খ নাম্বার যেভাবে লিখো আর কি, অনুধাবনমূলক জিনিসটা ভালো করে শিখে রাখবা খ পার্টের জন্য। আর ডিবেঞ্চার থেকে তোমার এখানে ঢাকা স্টক লিমিটেড
চট্টগ্রাম স্টক লিমিটেড, এই দুইটা লিমিটেড যেটা রয়েছে ওই লিমিটেডটা ভালো করে দেখে নেবেন, সেটা সৃজনশীলের গ নাম্বারে আসে। কোয়েশ্চেনে বলে এটা কোন স্টক লিমিটেডের কথা বলা হয়েছে, ঢাকা স্টক নাকি চট্টগ্রাম স্টক, এই ধরনের কিছু ইস্যু দিয়ে দেয়। ওই ইস্যুগুলো দেখে তোমাকে বুঝতে হয় কোনটা কোন জায়গা। তো ডিবেঞ্চার সম্পর্কে ব্যাখ্যা করে তোমার ওই স্টকে ব্যাখ্যা করতে হয়, সেজন্য এই ডিবেঞ্চারটাও খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো 3 নম্বর অধ্যায়টা দেখে নিবা। এরপর দেখতে পাচ্ছ চতুর্থ নম্বর অধ্যায় আমি লিখেছি বাস অর্থের সময় মূল্য, প্রেজেন্ট ভ্যালু সূত্রাবলী, ফিউচার ভ্যালু সূত্রাবলী। এই অর্থের সময় মূল্য আমি এই অধ্যায় থেকে একটা এই অধ্যায় রিলেটেড আমি একটা বেসিক সিকিউ, এমসিকিউ সব মিলিয়ে একটা ক্লাস, রেকর্ডেড ক্লাস তোমাকে দিয়ে দিব আমি, কিছুদিনের ভিতরে আপলোড হবে। এই অধ্যায় 3টা অধ্যায় দেখেছি, এই 3টা অধ্যায় থেকে ভালো করে বলে দিব কোন কোন টপিকগুলো ভালো করে পড়বা, সিকিউ এমসিকিউ শুধু আগায় দিব, চিন্তার কোনো কারণ নাই। এরপর চলো পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়ে একটু দেখে আসি কোন কোন টপিকগুলো রয়েছে কোন অধ্যায় থেকে। ঝুঁকি ও অনিশ্চয়তা, এই ঝুঁকি ও অনিশ্চয়তা থেকে অনেকগুলো টপিক রয়েছে, বাট অনেকগুলো টপিককে আমি এতগুলো টপিক না তুলে জাস্ট এটা হচ্ছে গ নাম্বার জন্য ফিক্সড আদর্শ বিচ্যুতি, এটা 4-5 স্টার দিয়ে রেখেছি আমি। দেখতে পাচ্ছ আদর্শ বিচ্যুতি হচ্ছে তোমার ঝুঁকি ও অনিশ্চয়তা থেকে অবশ্যই এই টপিকটা ক্লিয়ার করে যাবা। অবশ্য আমি 4-5-6 এই 3টার অধ্যায়ের আলাদা আলাদা রেকর্ডেড ভিডিও দিব, যাতে এই ভিডিওগুলো দেখে তুমি সম্পূর্ণভাবে এই 3টা অধ্যায়ের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারো। সেক্ষেত্রে আমি ভালো একটা চেষ্টা করব, এবং অধ্যায় ভিত্তিক কোন বোর্ডগুলো কোন অধ্যায়ের জন্য এবং কোন অধ্যায়গুলো পড়লে আর কোন অধ্যায় আমাকে পড়তে কোন বোর্ড কোয়েশ্চেনগুলো সলিউশন করলে আর কোনো সৃজনশীল আমাকে পড়তে হবে না, এই ধরনের কিছু একটা সাজেশনমূলক ভিডিও আমি তোমাকে ওই ভিডিওগুলোতে বলে দেব। আশা করছি আমার কথা বুঝতে পেরেছ। এখন চলো মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, গড় মুনাফা হার, পেব্যাক সময়, এই দুইটা টপিক অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। ঠিক আছে, এটা ঘ নাম্বারে বলে দেয়, ঘ নাম্বারে মুনাফা হার নির্ণয় করতে বলে, আর ঘ নাম্বারে পেব্যাক সময় বা ক ব্যাংকের পেব্যাক সময় দেওয়া আছে, খ ব্যাংকের গড় মুনাফার কত নির্ণয় করো, এই টাইপের বলে দেয়। আশা করছি তোমরা যেহেতু সারা বছর জুড়ে এগুলো প্র্যাকটিস করেছ, এই ধরনের ধারণা তোমাদের মধ্যে রয়েছে। এরপর চলো মূলধন ব্যয়, সপ্তম অধ্যায়। এখানে তিনটা টপিক রেখেছে, তিনটাই খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছ। সাধারণ শেয়ার মূলধন ব্যয়, গড় মূলধনী ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, এটা হচ্ছে একটু এই দুইটা জানার পরে তখন তুমি এটা প্র্যাকটিস করতে আসবে। এই দুইটা জিনিস এই অগ্রাধিকার শেয়ারের সাথে জড়িত, সেক্ষেত্রে প্রথম দ্বিতীয় দুটোটা ক্লিয়ার করে কমপ্লিট করে 3য় নাম্বার টপিকে আসবা, বুঝতে পেরেছ। এরপরে দেখো বেশি কিছু নাই, জাস্ট সংক্ষিপ্ত আকারে কিছু জিনিস লিখে রেখেছি। মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং, এই অধ্যায় থেকে ভাই কিছু লিখে নাই তো, এই অধ্যায় থেকে আমার কিচ্ছু পড়তে হবে, জাস্ট যে কোনো অধ্যায়ের ক্ষেত্রে, সেটা ফিনান্স হোক, সেটা ব্যাংকিং হোক, সেটা হিসাব বিজ্ঞান হোক, সেটা বাংলা হোক, সেটা ইংরেজি হোক, যে কোনো অধ্যায়ের যে কোনো টপিক সম্পর্কে যখন তুমি পড়বা, অধ্যায়ের নাম রিলেটেড জিনিসটা ক্লিয়ার করবা। এখানে দেখতে পাচ্ছ মুদ্রা, ব্যাংক, ব্যাংকিং। মুদ্রা কি, ব্যাংক কি, ব্যাংকিং কি, মুদ্রা কাকে বলে, মুদ্রার উৎপত্তি, ব্যাংক কি, ব্যাংকের উৎপত্তি স্থল, ব্যাংকিং কার্যক্রম, এই 3টা টপিক যদি এই অধ্যায় থেকে কমপ্লিট করো, আমি বলতে পারো সর্বোচ্চ প্রত্যাশা করতে পারো যে এই 3টা জিনিস পড়লে এই অধ্যায় থেকে যে কোনো বোর্ড কোশ্চেন তুমি সলভ করতে পারো। জাস্ট মুদ্রা রিলেটেড ব্যাংকিং, এই 3টা জিনিস যখন ক্লিয়ার করবা, এই অধ্যায় থেকে আর কিছু কমপ্লিট করার কোনো প্রয়োজন নাই, জাস্ট এই 3টা পড়লেই হবে। এরপর দেখতে পাচ্ছ ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। ব্যাংকিং ব্যবসা কত প্রকার, এর ধরনগুলো কি, এই দুইটা জিনিস এখান থেকে পড়ে নিয়ে হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আর বড় কিছু লিখলাম না, এদিকে টপিক আর লিখলাম না। ব্যাংকিং ব্যবসার ধরন ও তার ব্যাংকিং ব্যবসা কি, ব্যাংকিং ব্যবসার ধরনগুলা একটু পড়ে নিলে হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছ বাণিজ্যিক ব্যাংক থেকে অনেকগুলো টপিকে পড়তে হয়, বাট আমি 2টা টপিক তোমাকে একদম হাইলাইট করে দিয়েছি। এই 2টা টপিক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস, এই 2টো টপিক হচ্ছে আমি কিছু বোর্ড কোয়েশ্চেন দেখেছি যে এই 2টা টপিক বেশি রিপিটেড হয়েছে, সেক্ষেত্রে আমি দেখলাম যে এই 2টা টপিক তোমাকে না পড়লে তুমি ধরা খাবা, সেক্ষেত্রে এই 2টা টপিক আমি তোমাকে তুলে ধরেছি। এই দুটো টপিক বাণিজ্যিক ব্যাংকের জন্য এই অধ্যায়ের জন্য পড়ে নিবা।
ব্যাংকের আমানত, এই অধ্যায়টার জন্য আমি যে টপিকগুলো রেখেছি জাস্ট এই টপিকগুলো পড়বা, এগুলোর থেকে বাইরে কোনো টপিক পড়ার কোনো প্রয়োজন নাই। চলতি হিসাব, সঞ্চয় হিসাব, সরি এটা ভুল হয়েছে, এটা সঞ্চয়ই হবে, এটা সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব, ডেবিট প্লাস ক্রেডিট কার্ড, এনি ব্রাঞ্চ ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এটা 2 স্টার দিয়ে রেখেছি। এটা তেমন একটা, এই টপিকটা এখানে 3টা টপিক একসাথে করে দিয়েছি, এই 3টা টপিক জাস্ট একবার রিডিং করে নিলে হবে। এটা তেমন একটা গুরুত্ব দেওয়া, তেমন একটা ভালো করে পড়ে রাখবা, বাট তেমন একটা গুরুত্বপূর্ণ 2 স্টার দিয়ে রেখেছি আমি। এনি ব্রাঞ্চ ব্যাংকিং এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আর ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এটার জন্য আমি 5 স্টার দিয়ে রেখেছি, তুমি দেখতে পাচ্ছ। কারণ হচ্ছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কি, ক্রেডিট কার্ড কি। ডেবিট কার্ড দিয়ে তোমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, ওই টাকা দিয়ে তুমি পণ্য ক্রয় বিক্রয় করতে পারো, বিভিন্ন জিনিস কিনতে পারবা। যদি তোমার ব্যাংকে টাকা নাই, তুমি ঋণ নিবা ব্যাংক থেকে, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে ঋণ নেওয়া যায়, ডেবিট কার্ড দিয়ে ঋণ নেওয়া যায় না। এই ধরনের কিছু বৈশিষ্ট্য দুটোটা একসাথে পড়লে আশা করতে সহজে মনে রাখতে পারবা। আর এখান থেকে এই 3টা পয়েন্ট, এখানে চলতি, সঞ্চয়ী, স্থায়ী, এই 3টা অধ্যায়ের জন্য চলতি হিসাবটা ব্যবসায়ীরা করে থাকেন, চলতি হিসাবটা, সঞ্চয় হিসাবটা অব্যবসায়ী ব্যক্তি যারা কিছু টাকা ইনকাম করে, তারা কিছুদিনের জন্য জমা রাখতে চায়, সপ্তাহে 2বার যারা টাকা উত্তোলন করতে পারে, এটা হচ্ছে সঞ্চয় হিসাবের ক্ষেত্রে ইউজ করা হয়। আর স্থায়ী হিসাব হচ্ছে যারা 1 মাস, 3 মাস, 5 মাস এবং বিভিন্ন নির্ধারিত সময়ের জন্য যে হিসাবগুলো হয় তাকে সঞ্চয়ী স্থায়ী হিসাব বলে। এই হিসাবটা সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তারা করে থাকেন এই ধরনের স্থায়ী হিসাবটা। আশা করছি আমি তোমাকে যে টপিকগুলো বলে দিলাম অধ্যায় ভিত্তিক করে, এগুলো ভালো করে পড়ে নেবা। অনেকে বলতে পারো ভাই এই সবগুলো শুধু বই আছে। ভাই আমি বইয়ের বাইরে থেকে কিছু দিই নাই, কিন্তু বই থেকে দিয়েছি। কারণ হচ্ছে টেস্ট পরীক্ষা বলো আর ফাইনাল পরীক্ষা বলো, অন্তত আমি এসএসসি পর্যন্ত বিশ্বাস করি। এসএসসির উপরে বিভিন্ন লেকচারের আলাদা আলাদা বই রয়েছে, একজন লেখকের আলাদা আলাদা বই রয়েছে। এসএসসি পর্যন্ত আমি যতটুকু মনে করি বইটা ফলো করা অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ, বইটা ফলো করবা, সেটা যে কোনো বই হোক না কেন, বইটা অবশ্যই ফলো করবা। এখন চলো আমরা 12 এবং 13 নম্বর অধ্যায়টা একটু দেখে আসি। ব্যাংক ও গ্রাহক, এটা হচ্ছে 12তম অধ্যায়। 12তম অধ্যায় থেকে কি পড়তে হবে? গ্রাহকের দায়িত্ব কর্তব্য, ব্যাংকের দায়িত্ব কর্তব্য, ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক, ব্যাংকের গোপনীয়তা। এই 4টা টপিক অবশ্যই জেনে রাখবা। অনেকে বলতে পারো ভাই এগুলো পুরো অধ্যায়তে টপিকগুলো দেওয়া আছে, এই টপিকগুলো আপনি কপি করে তুলে দিয়েছেন। ভাইয়া কপি করেছি সেটা বলা যাচ্ছে না, কারণ হচ্ছে আমি এগুলো দেখে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন দেখে তোমাকে দিয়েছে কোনগুলো গুরুত্বপূর্ণ, পাশে স্টার দিয়ে রেখেছে। কারণ হচ্ছে এটা একটু কম গুরুত্বপূর্ণ, একটু বেশি গুরুত্বপূর্ণ। যেটা 5 স্টার 4 স্টার আছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা না পড়ে তুমি কোনো পরীক্ষাতে যাবে, সেটা টেস্ট পরীক্ষা বলো, সেটা ফাইনাল পরীক্ষা, এসএসসি পরীক্ষা বলো। এই টপিকগুলো, এই 4টা টপিক এই অধ্যায়ের জন্য, ব্যাংক ও গ্রাহক 12তম অধ্যায়ের জন্য অবশ্যই কমপ্লিট করে পরীক্ষার হলে যাবা। সেটা এসএসসি পরীক্ষা বলো, সেটা টেস্ট পরীক্ষা বলো। আমি একসাথে দুটোই বলে দিচ্ছি, আলাদা কোনো কন্টেন্ট আমি তৈরি করব না। কারণ হচ্ছে এটা একবার বলা উচিত, সেটা 2বার কেন বলবো? আলাদা আলাদা বলার ভিডিও, নতুন ভিডিও তৈরি করার কোনো প্রয়োজন বোধ করি না আমি। যেগুলো অ্যাকুরেটলি যেগুলো পড়া উচিত, তোমার একবারে 2টা অধ্যায় 2টা পরীক্ষায় একসাথে কোপাইতে পারবা, ওই ধরনের একটা প্রস্তুতি যাতে তোমার আগে থেকে নিতে পারো। যেহেতু হাতে এসএসসির আগ পর্যন্ত তোমার হাতে এখনো 4-5 মাসের মতো সময় আছে। তো সেক্ষেত্রে এত দিক বিবেচনা করে তুমি যে টপিকগুলো দেখিয়ে দিলাম সেগুলো আশা করছি সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে পারবো। এরপর দেখতে পাচ্ছ কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে সেম 4টা টপিক। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের গঠন পরিচালনা, কেন্দ্রীয় ব্যাংক প্লাস বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সম্পর্ক। এই টপিকটা তোমার গ নাম্বার অবশ্যই আসবে। এই টপিকটা এখানে লাস্ট যে টপিকটা লিখেছে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সম্পর্ক, এটা গ নাম্বারের জন্য 100% লিখে লিখতে পারো। এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আর কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য এবং ব্যাংকের গঠন ও পরিচালনা, এটা হয় দুইটা একটাই টপিক বলতে পারো কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে। সেজন্য আমি বলেছি যে অধ্যায়ের নাম আছে, অধ্যায়ের নামে তুমি ব্যাখ্যা সহকারে বেশ কিছু বেশ কিছু জিনিস জেনে রাখো। এখানে দেওয়া আছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কি, এটা কেন তৈরি করা হয়েছে, এটা কোথায়, সেটা কিভাবে পরিচালনা করে, সেটা কিভাবে গঠন করা হয়েছে, এই রিলেটেড জিনিসগুলো জেনে রাখলে তোমার এই ধরনের দেখতে পাচ্ছ ব্যাংকের গঠন পরিচালনা উদ্দেশ্য, এই জিনিসগুলো
ইজিলি কমপ্লিট হয়ে যাবে। এরপর একটা ব্যাংকের কার্যাবলী, এখানে দুইটা কার্যাবলী রয়েছে, এই দুইটা কার্যাবলী অবশ্যই পড়ে নিবা। এটা গ নাম্বারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে গ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আমি এখানে যে টপিকগুলো রেখেছি একটাকে ছাড়া আর একটা পড়ার কোনো ওয়ে নাই, সম্পূর্ণ এই টপিকগুলোই পড়তে হবে। কারণ হচ্ছে এই টপিকগুলো যখন তুমি পড়বা না, তখন দেখবা যে তোমার পড়াটা কমপ্লিটলি, অধ্যায় ভিত্তিক কমপ্লিটলি ভাবে হবে না। আমি 12টা অধ্যায় থেকে কি কি পড়বা, কোন অধ্যায় 13টা অধ্যায় সরি, কোন অধ্যায় থেকে কি কি পড়বা সবগুলো আমি দাগিয়ে দিয়েছি। আশা করছি এই ভিডিওটা তোমার অনেক কাজে আসবে। কারণ হচ্ছে আমি অধ্যায় ভিত্তিক টপিকগুলো আলোচনা করেছি এবং পরবর্তীতে আমি 3টা অধ্যায় 4, 5, 6 এই 3টা অধ্যায়ের আলাদা আলাদা কন্টেন্ট দিয়ে তোমাদের সম্পূর্ণ ম্যাথমেটিক্যালি যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ কাভার করে দেব। এবং হিসাব বিজ্ঞানের যে অধ্যায়গুলো বলেছি আমি, হিসাব বিজ্ঞানের একটা কন্টেন্ট দেওয়া আছে, এটার মধ্যে সেম ভিডিওটা দেখে নিতে পারো। এবং এখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছি। তুমি চাইলে এই জিনিসগুলো ফলো করে চলতে পারো। এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে চলে যায়। এবং টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য সর্বোচ্চ সাজেশন পেতে, প্রস্তুতি নেওয়ার জন্য আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো তোমাদের। অবশ্যই আমার অ্যাক্টিভ এডুকেশন চ্যানেলটিকে ফলো রাখো। ভালো কিছু একটা দেখবে, ভালো কিছু একটা নিয়ে আমি হাজির হব সামনে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।